আসসালামাইকুম। ভৌতালোক বিজ্ঞানের অপবর্তন ক্লাসে সবাইকে স্বাগতম। অপবর্তন কি? আমি মনে করি যাদের অপবর্তনের সমস্যা আছে তারা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, আজকের পর থেকে আর অপবর্তন নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর হচ্ছে এই অধ্যায়ের আরো হচ্ছে যেসব ব্যতিচার, তাড়িৎ-চুম্বক তরঙ্গ এইসবের উপরেও ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারো। তাহলে সেই সব টপিকেও তোমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো অপবর্তন শুরু করি। আচ্ছা, একটা ঘরের ভিতরে যখন কোনো মানুষ কথা বলে বা কেউ যখন শব্দ করে, তখন ওই শব্দটা আমরা বাইরে থেকে কি পাই? বাইরে থেকে কিন্তু হচ্ছে ওই শব্দটা আমরা শুনতে পাই, তাই না? বাইরে থেকে কেউ যদি থাকে তাহলে বাইরের মানুষটা ঘরের ভিতরের শব্দটা কি পায়? শুনতে পায়। কিন্তু ঘরের ভিতর হচ্ছে কি যে লাইট জ্বলে কিংবা ঘরের ভিতরে যেসব জিনিসপত্র আছে সেই সব কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু কি পাই? ভিতরের কথাবার্তা কিন্তু শুনতে পাই। তাহলে দেখো, শব্দ শব্দ কিন্তু একটা তরঙ্গ, তাই না? শব্দ একটা তরঙ্গ, আলো কিন্তু একটা তরঙ্গ, তাই তো? তো শব্দ আমরা শুনতে পাই ঘরের, তার মানে কি ঘরের ভিতর থেকে শব্দের তরঙ্গটা হচ্ছে কি আসতেছে আমাদের কাছে, সেই জন্য কিন্তু আমরা শব্দটা শুনতে পাচ্ছি। কিন্তু আলোর তরঙ্গ আমাদের কাছে আসতেছে না, সেই কারণে আমরা কিন্তু ওই ভিতরের জিনিসপত্র দেখতে পাচ্ছি না, তাই না? এখন কথা হইলো যে শব্দ এই যে আসতে পারতেছে আর আলো আসতে পারতেছে না, এই যে ঘটনা, এইটাকে বলা হয় হচ্ছে শব্দের অপবর্তন। মানে এইখানে শব্দের অপবর্তন ঘটতেছে, মানে ডিফ্রাকশন হচ্ছে। সেটা কিভাবে দেখো, শব্দের আরেকটা কথা, শব্দ আসতে পারতেছে কিন্তু আলো আসতে পারতেছে না, এর কারণ কি? এর কারণ হচ্ছে, এর কারণটা বুঝতে পারলেই তুমি হচ্ছে অপবর্তনের প্রধান একটা সত্য জানতে পারবে। সেটা হচ্ছে, দেখো, শব্দের যে তরঙ্গ, এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1.6 সেন্টিমিটার থেকে 16 মিটার পর্যন্ত। তাহলে শব্দ তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1.6 সেন্টিমিটার থেকে 16 মিটার। আর অন্যদিকে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কত? 400 ন্যানোমিটার থেকে আমরা যেটা দেখতে পাই, মানে আমাদের খালি চোখে যে আলোটা দেখতে পাই, দৃশ্যমান আলো, সেটা তরঙ্গ দৈর্ঘ্য কত? 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ভিতরে যে শব্দ, ওই শব্দ বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে কিংবা এই দরজার কিনারা ঘেঁষে হচ্ছে গিয়ে কিনারা ঘেঁষে চলে আসতে পারে। এই ঘটনাটাই হচ্ছে শব্দের অপবর্তন। এই যে শব্দ বের হয়ে চলে আসতে পারতেছে কিন্তু আলো পারতেছে না, এর অন্যতম কারণ হচ্ছে এই যে তরঙ্গ দৈর্ঘ্য। দেখো, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় হওয়ার কারণে বড় বড় জিনিসের কিনারা ঘেঁষে চলে আসতে পারে, যেমন দরজার মতো বড় জিনিস, তারপর অন্যান্য বাড়ির যে বড় বড় জিনিসপত্র আছে, যেমন জানালার ফাঁক ফোকর বা জানালার কিনারা ঘেঁষে চলে আসতে পারে, কিংবা ভেন্টিলেটরের হচ্ছে কি ভিতর দিয়ে চলে আসতে পারে। মানে এই ডিফ্রাকশন হয়ে বাইরে চলে আসতে পারে, ফলে আমরা ভিতরের কথাবার্তা বাইরে থেকে শুনতে পাই। কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট হওয়ার কারণে এটা বড় বড় বস্তুর কিনারা ঘেঁষে আসতে পারে না। তার মানে কোন বস্তুর কিনারা ঘেঁষে বা ফাঁক ফোকর দিয়ে আসতে হলে ওই তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু ওই বড় বস্তুর তুলনার মানে সমকক্ষ হতে হবে, ঠিক আছে? আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা, এই আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি হচ্ছে এই দরজা যেরকম আকৃতিতে যত বড়, ওই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি ওইরকম বড় টড়ো হইতো, তাহলে কিন্তু আমরা সেই তরঙ্গটা হচ্ছে কি আমরা দেখতে পাইতাম। হয়তো কিনারা ঘেঁষে, তখন কিনারা ঘেঁষে কি আলোটা চলে আসতে পারতো, কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট হওয়ার কারণে ও বড় বড় বস্তুর কিনারা ঘেঁষে আসতে পারে না। বুঝতে পারছি? এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা মনে রাখিও। আচ্ছা, এখন আমরা তাহলে বুঝলাম যে এই যে তরঙ্গ সমূহ কোন বস্তুর কিনারা ঘেঁষে যে অন্যদিকে আসতে পারে, এটাই কি? এটাই হচ্ছে অপবর্তন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আরো একটা জিনিস বলি। দেখো, মনে করো তুমি এখানে আসো আর এখানে তোমার সামনে একটা দেওয়াল আছে। তো তুমি যখন লাইট মারবে এই দেওয়ালের উপরে, তখন কি হওয়ার কথা? স্বাভাবিকভাবে দেওয়ালের এই পাশে ছায়া পড়ার কথা, তাই না? একদম অন্ধকার হওয়ার কথা, মানে দেওয়ালের এই পাশে আলো আসার কথা না। কিন্তু কি দেখা যায়? তুমি যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করো, এরকম উচ্চতা যদি একটা দেওয়াল তোমার সামনে থাকে আর তুমি যদি আলো মারো বা লাইটটা যদি এর উপর ফেলো, তাহলে দেখবে এই দেওয়ালের এই পাশে কিন্তু আবছা আবছায় কিন্তু দেখা যায়, মানে একেবারে কিন্তু অন্ধকার থাকে না, আবছা আবছায় কিন্তু এই দেওয়ালের এই পাশে কিন্তু দেখা যায়। এই যে ঘটনাটা ঘটে, এটাও কিন্তু ওই আলোর অপবর্তনের ফলে ঘটে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা আলোর হচ্ছে অপবর্তনের যে প্রকারভেদ, এই প্রকারভেদের মধ্যে যাব। দেখো, আমরা অলরেডি কিন্তু একটা জিনিস শিখে ফেলেছি, সেটা কি? যে কোনো সোর্স থেকে আলো যখন কোনো প্রতিবন্ধক বা বাধার উপরে পতিত হয়, কোনো প্রতিবন্ধক বা দেওয়াল বা হচ্ছে কি বাধা, এটার উপর যখন আপতিত হয়, তখন তার কিনারা ঘেঁষে কিছু আলো এই জ্যামিতিক পথ বাদ রেখে জ্যামিতিক পথের এই যে জ্যামিতিক ছায়া অঞ্চলে চলে আসে। জ্যামিতিক ছায়া বলতে কি? এই যে এইখানে দেখো বাধা আছে বা প্রতিবন্ধক আছে, এই পিছনের দিকে কি হওয়ার কথা? অন্ধকার হওয়ার কথা, কিন্তু এই অন্ধকার না হয়ে কি হয়, এইদিকে কিছুটা আলো চলে আসে। এই যে জ্যামিতিক ছায়ার দিকে কিছুটা আলো যে চলে আসে, এটা কি ছিল? অপবর্তন ছিল। এখন একটা জিনিস খেয়াল করো,
এই যে প্রতিবন্ধক, এই প্রতিবন্ধক থেকে যে সোর্স বা লাইট, এই লাইটের যে মানে এই প্রতিবন্ধকের সামনে কি থাকে, একটা লাইট থাকবে বা সোর্স থাকবে, আর এই পাশে কি থাকবে, এই পাশে একটা দেওয়াল থাকবে বা পর্দা থাকবে, মানে যেটার উপরে আমরা হচ্ছে অপবর্তনের হচ্ছে ঝালরটা দেখতে পাবো। যেমন এই যে বেতিচারের একটা ঝালর আছে না, তেমন অপবর্তনের কিন্তু একটা ঝালর তৈরি হয় বা হচ্ছে সজ্জা তৈরি হয়, ঠিক আছে। সেই সজ্জাটা কেমন, বেতিচারের মতো না। এর ক্ষেত্রে কি হয়, একদম কেন্দ্রে হচ্ছে সব কেন্দ্রে যেটা হয় সেটা সব থেকে উজ্জ্বল হয়, আর তার পাশে হচ্ছে কি, তার দুই পাশে অন্ধকার, আবার উজ্জ্বল, আবার অন্ধকার, এইভাবে একটা সজ্জা তৈরি হয়। তো কেন্দ্রেরটা সব থেকে বড় হয়, কেন্দ্রের উজ্জ্বলটা সব থেকে, কেন্দ্রের যে ডোরাটা এটা সবচেয়ে বড় হয়, আর তার পাশের হচ্ছে কি যে অন্ধকার আর উজ্জ্বল ডোরাগুলো এগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে। তার মানে কেন্দ্রটা সবচেয়ে বড় আর দুই পাশে আস্তে আস্তে কি হতে থাকবে, ছোট হতে থাকবে। এখন দেখো এই যে এই উৎস আর এই যে হচ্ছে গিয়ে প্রতিবন্ধক আর এই যে পর্দা, এই তিনটার অবস্থানের উপর ভিত্তি করে অপবর্তন দুই ভাগে ভাগ করা হয়। দেখো এই যে প্রতিবন্ধক, এই প্রতিবন্ধক থেকে যদি উৎস এবং পর্দা যদি অসীম দূরত্বে থাকে, কি দূরত্বে থাকে, অসীম দূরত্বে, তাহলে প্রতিবন্ধকের থেকে যদি উৎস এবং পর্দা যদি অসীম দূরত্বে থাকে, তাহলে সেই ধরনের অপবর্তনকে বলা হয় হচ্ছে ফ্রনহোফার অপবর্তন। ফ্রনহোফার, এটাকে বলা হয় ফ্রনহোফার অপবর্তন। যদি কিসে থাকে, অসীম দূরত্বে থাকে, মানে এই প্রতিবন্ধকের থেকে যদি এই সোর্স এবং এই যে পর্দা এই দুইটা যদি অসীম দূরে থাকে, তাহলে সেটা হচ্ছে ফ্রনহোফার অপবর্তন। আচ্ছা, আর যদি এই যে প্রতিবন্ধক, এই প্রতিবন্ধকের থেকে যদি এই সোর্স এবং পর্দা যদি সসীম দূরত্বে থাকে, কি দূরত্বে, সসীম দূরত্বে যদি থাকে, সসীম দূরত্বে যদি থাকে, তাহলে সেইটা হবে কি, সোর্স এবং পর্দা সসীম দূরত্বে থাকলে সেইটা হবে হচ্ছে ফ্রেনেল অপবর্তন। কি অপবর্তন, ফ্রেনেল অপবর্তন। এটা একটু মনে রাখতে হবে। তাহলে এই প্রতিবন্ধক থেকে উৎস এবং পর্দা যদি সসীম দূরত্বে থাকে, তাহলে সেটা হচ্ছে ফ্রেনেল, আর অসীম দূরত্বে থাকলে সেটা হচ্ছে ফ্রনহোফার অপবর্তন। এখন কথা হলো আমাদের যে সিলেবাস, এই সিলেবাসে এই যে ফ্রেনেলের অংশটা নাই, ঠিক আছে। কেন, কারণ ফ্রেনেলের গাণিতিক বিশ্লেষণগুলো খুবই জটিল এবং এটা আমাদের সিলেবাসেও নাই, ঠিক আছে। আমাদের সিলেবাসে কোনটা আছে, শুধু এই ফ্রনহোফারটা আছে, ঠিক আছে। তবে এই যে দেখা যাচ্ছে এমসিকিউ এরকম আসতে পারে যে নিচের কোনটা ফ্রেনেল, নিচের কোনটা ফ্রনহোফার, ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে। এখন ফ্রেনেলের মধ্যে কারা পড়ে, এই যে যেমন দেখো কোন বস্তুর যেমন দেওয়ালের কিনারা ঘেঁষে আলো যাওয়া, তারপরে কোন তারের কিনারা ঘেঁষে যাওয়া, তো এইরকম এইগুলো হচ্ছে সাধারণত ফ্রেনেল, ঠিক আছে। এইগুলোর উদাহরণ কি, এইগুলোর উদাহরণ হচ্ছে ফ্রেনেল। যেমন হচ্ছে এই যে একটা দেওয়ালের কিনারা ঘেঁষে আলো যাচ্ছে, কিংবা একটা দেওয়ালের একটা তারের কিনারা ঘেঁষে বা একটা পিলারের কিনারা ঘেঁষে যদি আলো যায়, এইগুলো হচ্ছে ফ্রেনেল। মানে এগুলোর ক্ষেত্রে উৎস এবং পর্দা বা যেখানে ঝালরটা তৈরি হয় সেটা একদম সসীম দূরত্বে থাকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ফ্রেনেল, ঠিক আছে। আর ফ্রনহোফার কোনগুলা, ফ্রনহোফার হচ্ছে কোন একটা চিরের মধ্য দিয়ে আলো নিয়ে যাওয়া, ঠিক আছে, কোন একটা চিরের মধ্য দিয়ে আলো নিয়ে যাওয়া, একটা ছোট্ট একটা চির বা ক্ষুদ্র একটা চির, একটা ছোট ফাঁকা স্থান, এর ভিতর দিয়ে আলো যাওয়া, ঠিক আছে। এখন এইখানে কিছু কথা আছে, ঠিক আছে, এটা বুঝতে হবে ভালো করে। দেখো এই যে এটা কি বললাম, এটা হচ্ছে ফ্রেনেল। হ্যাঁ, তো ফ্রেনেলের ক্ষেত্রে এই সোর্স, লাইটের যে সোর্স, এই সোর্সটা এবং পর্দাটা দুইটাই সসীমে থাকে, মানে একদম কাছাকাছি থাকে, বা মানে যেটা সসীম দূরত্বে থাকে। এর ফলে কি হয়, আমরা জানি যে উৎস থেকে যখন আলোটা বের হয় সেটা তরঙ্গ আকারে, ওই যে হাইগেন্সের নীতি অনুসারে এইভাবে তরঙ্গ আকারে সামনের দিকে আগাইতে থাকে। এখন দেখো এই যে তরঙ্গ মুখগুলা দেখো, একটা কি এরকম বৃত্তাকার না, বৃত্তাকার চাপের মতো না। তো এই যে সোর্স থেকে যখন আলো এই প্রতিবন্ধকের উপর পড়ে, তখন এইভাবে বৃত্তাকার আকারে পড়ে, ঠিক আছে। এই বৃত্তাকার আকারে পড়ার ফলে এইখানে যেই ফাংশনগুলা ঘটে বা যে গাণিতিক বিশ্লেষণগুলা ঘটে সেগুলো খুবই জটিল হয়, ঠিক আছে। আর মানে অপবর্তনটা একদম হচ্ছে গিয়ে ভালোভাবে আর কি ওইরকম উজ্জ্বল পট্টি দেখা যায় না, মানে মানে এইখানে যে সজ্জাটা তৈরি হয় বা ঝালরটা তৈরি হয়, সেই সজ্জাটা একদম ভালোভাবে হচ্ছে গিয়ে পরিলক্ষিত হয় না বা দেখা যায় না। আর ক্ষেত্রে, এই ফ্রনহোফারের ক্ষেত্রে কি হয়, দেখো এই যে তরঙ্গগুলার দেখো সোর্স কিন্তু অসীমে থাকে। তো সোর্স যখন অসীমে থাকে, তখন ওই তরঙ্গগুলো আস্তে আস্তে দেখো যত দূরে যাবে তত কিন্তু এই চাপটা কি হবে,
তত কিন্তু এই চাপটা কি হবে, সরল রেখা হতে থাকবে, মানে এই চাপটা কিন্তু আর বৃত্তাকার মনে হবে না যদি অসীম থেকে আসতে থাকে। আর এখানে দেখো সসীম থেকে আসতেছে, সেই কারণে কি হয়, এটা কিন্তু ওই বৃত্তচাপ আকারেই এই প্রতিবন্ধকের উপর আপতিত হয়। ঠিক আছে, তাহলে ফ্রেনেলের ক্ষেত্রে এই যে তরঙ্গ মুখগুলা এই বৃত্তচাপ আকারে এই প্রতিবন্ধকের উপরে আপতিত হয়। আর ফ্রনহোফারের ক্ষেত্রে কি হয়, সোর্সটা অসীমে থাকার কারণে, মানে অনেক দূরে থাকার কারণে, অনেক দূর থেকে আসতে আসতে এই যে বৃত্তচাপ থাকে না, এইগুলো একদম সরল রেখায় হয়ে যায়, প্রায় সরল রেখা হয়ে যায়। তার মানে তরঙ্গ মুখগুলো সমতল হয়ে যায়, কি হয়ে যায়, সমতল হয়ে যায়। এর ফলে এই প্রতিবন্ধকের উপরে যখন এই সমতল আলোটা পড়ে, তখন কি হয়, তখন একদম সুন্দর একটা ঝালর বা সৃষ্টি হয়, একটা হচ্ছে সজ্জা তৈরি হয় পর্দার উপরে। ঠিক আছে, তো ফ্রনহোফারের ক্ষেত্রে এইটা খুব ভালোভাবে পরিলক্ষিত হয়। তাহলে ফ্রনহোফারের ক্ষেত্রে কি ঘটে হচ্ছে, এইটা কিন্তু একটা ভালো একটা শর্ত যে ফ্রনহোফারের ক্ষেত্রে কি করা লাগবে, তরঙ্গ মুখগুলো একদম সমতল হওয়া লাগবে। আর অসীম দূরত্ব থেকে যখন আলোটা আসে, তখন ও তরঙ্গ মুখগুলো আস্তে আস্তে কি হয়ে যায়, এরকম সমান্তরাল হয়ে যায়। এখন একটা কথা, সেটা হচ্ছে যে পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে বা তোমার খাতার মধ্যে কি অসীম দূরত্বে আছে আর এরকম একটা সোর্স বা এবং অসীম দূরত্বে আছে এরকম একটা পর্দা কি আঁকানো সম্ভব না। তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়? এই সমস্যা সমাধান করার একটা নিনজা টেকনিক আছে। সেটা কি, দেখো টেকনিকটা হচ্ছে যে এইটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে কি ফ্রনহোফারের এটা হচ্ছে ফ্রনহোফার হচ্ছে কিভাবে ঘটানো হয় সেটা একটা। দেখো আমরা বলেছি কি আলোর অসীম দূরত্ব থেকে আসতে হবে। তো অসীম দূরত্ব থেকে আসা মানে কি, এই কথার অর্থ হচ্ছে যে এই প্রতিবন্ধকের উপরে যে আলোটা এসে পড়বে সেটা তরঙ্গমুখ কি হতে হবে, এরকম সমান্তরাল হতে হবে। ঠিক আছে, একদম মানে সমতল হতে হবে, এরকম বৃত্তচাপ থাকতে পারবে না। তো এই জন্য কি করা হয়, এখন তো অসীম দূরত্বে তো সোর্স পরীক্ষাগারে বসানো সম্ভব না, বা আমার খাতার মধ্যেও তো বসানো সম্ভব না। সেই জন্য যেই কাজটা করা হয় সেটা হচ্ছে একটা উত্তল লেন্স নেওয়া হয়। উত্তল লেন্স কেন নেওয়া হয়, উত্তল লেন্স নিয়ে এই উত্তল লেন্সের ফোকাসের মধ্যে একটা ফোকাসের মধ্যে একটা আলোর উৎস রাখা হয়। দেখুন এখানে এসটা হচ্ছে আলোর উৎস, এটা হচ্ছে এই উত্তল লেন্সের ফোকাসে আছে। ফোকাসে যখন রাখা হয় তখন আলোক রশ্মিগুলো ছড়ায় সিটি এই লেন্সের উপরে আপতিত হয়। আর লেন্সের উপর যখন আপতিত হয় তখন এই লেন্সটা কি করে, উত্তল লেন্সটা কি করে, ওই এলোমেলো আলোক রশ্মিকে সমান্তরাল করে দেয়। কি করে দেয়, সমান্তরাল করে দেয়। আর সমান্তরাল আলোক রশ্মি মানেই ওইটাকে ধরে নেওয়া হয়, দেখো অসীম দূর থেকে আসলে কি হয়, আলোগুলো সমতল হয়ে যায়। আর এরকম যেগুলো যে সমান্তরালে আসে আলোক রশ্মি, এইগুলোও সেই সমতলই। তাহলে দেখো অসীম দূরত্ব থেকে আসলে তরঙ্গমুখ কি হয়ে যায়, সমতল হয়ে যায়। আবার কোন আলোক রশ্মি যদি এরকম সমান্তরালে আসে তাহলে সেই ক্ষেত্রেও তার তরঙ্গমুখ কি হয়ে যায়, সমতল হয়ে যায়। তাহলে আমি কৃত্রিম ভাবে দেখো অসীম একটা জিনিস বানাই ফেলতে পারলাম। দেখো এটা নিকটেই আছে, কিন্তু এই আলোটাকে কি করে দিলাম, সমতল করে দিলাম। আর সমতল করার কারণে তার তরঙ্গমুখ কি হয়ে গেল, সমতল হয়ে গেল। এখন দেখো আমাকে কিন্তু অসীমে স্থাপন করা লাগলো না, আমি উত্তল লেন্স ব্যবহার করে কাছাকাছি অবস্থানেই আলোটাকে অসীমে থাকলে যেরকম বৈশিষ্ট্য বহন করতো, এখন কিন্তু এই আলোটা এখন সেই বৈশিষ্ট্য বহন করবে। ঠিক আছে, এইবার আমি এই দেখো এখানে একটা প্রতিবন্ধক রেখেছি, মানে যে চির রেখেছি, চির, এটাকে হচ্ছে ফ্রনহোফার করা হয় হচ্ছে একক চির দিয়ে। কি চির দিয়ে, একক চির, মানে একটা চির দিয়ে। ঠিক আছে, একক চির, এই জন্য বলা হয় একক চিরের দরুন অপবর্তন। ঠিক আছে, আচ্ছা একক চির, ফ্রনহোফারটা হচ্ছে একক চির দিয়ে করা হয়। এবার দেখো এই চিরের মধ্যে যখন আলো আপতিত হয়, আপতিত হওয়ার পর কি হয়, এই পাশে আবার আরেকটা উত্তল লেন্স ব্যবহার করা হয়। আরেকটা উত্তল লেন্স কেন ব্যবহার করা হয়, কারণ দেখো এই সমান্তরাল আলোক রশ্মিগুলোকে এই উত্তল লেন্সটা কি করে, আবার কেন্দ্রীভূত করে। কি করে, কেন্দ্রীভূত করে। আর এখানে যাতে পর্দার উপরে ওই আলোক রশ্মিগুলো যাতে মিলিত হয়ে যেন হচ্ছে এই যে ঝালর বা সজ্জাটা তৈরি করে, এই জন্য এখানে আরেকটা উত্তল লেন্স নেওয়া হয়। ওই উত্তল লেন্স নিয়ে কি করা হয়, এই সমান্তরাল যে আলোক রশ্মিগুলো এর উপর আপতিত হয়, বা এই যে তির্যক আলোক রশ্মিগুলো যে এর উপর আপতিত হয়, ওইগুলো পিছনে পর্দার উপর কি হয়ে যায়, মিলিত হয়ে যায়, এই যে ফোকাসে মিলিত হয়ে যায়। এই যে মিলিত হওয়ার ফলে এখানে কি হয়, এই যে আলোক সজ্জা বা আলোক পট্টি বা ঝালর সৃষ্টি হয়। এই দেখো এইখানে কি হয়েছে, এই যে কেন্দ্রে যে এইখানে এসে যে আপতিত হয়েছে, আপতিত হওয়ার ফলে এই দেখো এইখানে কিন্তু কি হয়েছে, সব থেকে এই যে এটা হচ্ছে কেন্দ্রে দেখো সব থেকে উজ্জ্বল এবং বড় যে উজ্জ্বল ডরাটা সৃষ্টি হয়েছে সেটা দেখো সব থেকে বড়, এবং তার পাশে দেখো অন্ধকার, দুই পাশে দেখো অন্ধকার, আবার দেখো তারপরে উজ্জ্বল, কিন্তু সেই উজ্জ্বল গুলো এবং সেই অন্ধকার গুলোর যে প্রস্থ সেটা দেখো এই কেন্দ্রীয় উজ্জ্বলের থেকে কি ছোট ছোট।
এইভাবে যত কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যাবে তত অন্ধকার এবং উজ্জ্বলের ডোরাগুলো কি হয়ে যাবে, ছোট ছোট হয়ে যাবে। এই জন্য ব্যতিচারের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, প্রত্যেকটা অন্ধকার এবং উজ্জ্বলের প্রস্থ সমান ছিল, এই জন্য আমরা প্রস্থ কত, তারপরে ডোরার ব্যবধান কত, এইসব বের করতে পেরেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে প্রত্যেকটা ডোরা এবং প্রস্থ ব্যবধান বা প্রস্থ কিন্তু সমান না। এই কারণে অপবর্তনের ক্ষেত্রে ডোরার প্রস্থ বা ডোরা ব্যবধান এই ম্যাথ আসবে না। খালি কি আসবে, যে পথ পার্থক্য কত বা এই যে অপবর্তন কোণ কত সেইটা আসবে। হ্যাঁ, অপবর্তন কোণ কত এইসব আসবে, বা গ্রেটিং, ওই যে গ্রেটিং থেকে আসবে, গ্রেটিং কি সেটা একটু পড়ে যাচ্ছি। তাহলে দেখো এই যে ফ্রনহোফার অপবর্তন, এইটা আমরা জানি উৎস এবং পর্দা দুইটাই কি থাকবে, এই যে প্রতিবন্ধক থেকে অসীমে থাকবে, কিন্তু অসীম তো আমার খাতায় বা ল্যাবরেটরিতে করা সম্ভব না, সেই জন্য কি করা হয়, দুইটা উত্তল লেন্স ব্যবহার করে ওই কাজটা সম্পাদন করা হয়। বুঝাইতে পারছি? ওকে, নেক্সট। আচ্ছা দেখো এই চিত্রটা একটু খেয়াল করো, এইখানে এই পাশে আরো একটা লেন্স আছে, এই পাশে উৎস আসে, কিন্তু সেইটুকু আমি দেখাইনি, শুধু দেখাইছি যে ওই লেন্স থেকে যে সমান্তরাল আলোটা এই হচ্ছে চিরের উপর পড়তেছে। হ্যাঁ, এই যে এ বি চিরের উপর। হ্যাঁ, আচ্ছা একটা কথা মাথায় রাখবে, এই চিরের হচ্ছে যে প্রস্থ, এই চিরের প্রস্থটা কিন্তু খুবই ছোট হতে হবে, অর্থাৎ এই যে চিরের প্রস্থ যে এটা খুবই ছোট হতে হবে, মানে এতটাই ছোট হতে হবে যেন আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি হয় বা ওর থেকে ছোট হয়। ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি হয়, ওর থেকে ছোট হয়, কারণ এই যে প্রতিবন্ধক কিন্তু তরঙ্গের উপরে হচ্ছে কি মানে অপবর্তন হবে কি হবে না সেটা কিন্তু হচ্ছে ওই তরঙ্গে, এই যে প্রতিবন্ধকের উপর নির্ভর করে, প্রতিবন্ধকের যে তরঙ্গ দৈর্ঘ্য এবং হচ্ছে প্রতিবন্ধকের উপর নির্ভর করে। যেমন ওই যে প্রথমেই কিন্তু উদাহরণ দিয়ে দেখাইছিলাম যে শব্দ তরঙ্গ কেন ঘরের ভিতর থেকে শোনা যায়, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর আলো কেন দেখা যায় না, কারণ তরঙ্গ দৈর্ঘ্য কম। সেজন্য এই যে প্রতিবন্ধক আর হচ্ছে যেই তরঙ্গ নিয়ে আলোচনা করব তাদের মধ্যে হচ্ছে একটা কাছাকাছি মান থাকতে হবে। বুঝাইতে পারছি? তাহলে যার উপবর্তন করতেছি, অর্থাৎ যেই তরঙ্গের উপবর্তন করাবো, সেই তরঙ্গ যেই চিরের মধ্য দিয়ে নিয়ে যাব, ওই চিরটা কি হতে হবে, ওই তরঙ্গের কাছাকাছি হতে হবে। আচ্ছা, তাহলে এ বি হচ্ছে খুবই ছোট, হ্যাঁ খুবই কাছাকাছি, মানে আলোর একদম খুবই সূক্ষ্ম এবং ছোট। তাহলে এর ভিতর দিয়ে সমান্তরাল আলোক রশ্মি আমি পাস করতেছি। ঠিক আছে, আলো কিন্তু অনেক যাচ্ছে, আমি শুধু এখানে দুইটা রশ্মি দেখাইছি। শুধু কয়টা রশ্মি দেখাইছি? দুইটা। একটা হচ্ছে একদম চিরের একদম এই প্রান্ত, আরেকটা হচ্ছে চিরের ওই প্রান্ত। মানে জাস্ট এই দুইটা প্রান্ত দিয়ে দেখাইছি। এখন দেখো দুইটা প্রান্ত থেকে আলোক রশ্মি এই লেন্সের উপর আপতিত হওয়ার পর, এই চির দিয়ে এসে এই লেন্সের উপর আপতিত হওয়ার পর লেন্সটা কি করতেছে, আলোগুলোকে কি করে দিচ্ছে, মানে একত্রিত করে দিচ্ছে। দেখো একত্রিত হয়ে পরে দেখো এইখানে দেখো একদম সেন্টারে, এই দেখো মানে দুই প্রান্ত থেকে যে আলো পড়তেছে সেই আলো দেখো একদম সেন্টারে কিন্তু একটা মিলিত হচ্ছে। দুই প্রান্ত থেকে কিন্তু দেখো এই যে দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্ত কিন্তু দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু কিন্তু আবার ওই যে হাইগেন্সের নীতি অনুসারে আমরা জানি যে এই দুইটা বিন্দু কিন্তু কি হিসাবে কাজ করে, উৎস হিসাবে কাজ করে, গণ উৎস। তাহলে এই গণ উৎস থেকে কিন্তু অসংখ্য রশ্মি যাচ্ছে, তার ভিতর আমি শুধু একটা রশ্মি দেখাইছি যেটা কেন্দ্রে যাচ্ছে, সেই রশ্মিটা। তাহলে এ প্রান্ত থেকে একটা রশ্মি কেন্দ্রে যাচ্ছে, বি প্রান্ত থেকে একটা রশ্মি দেখো কেন্দ্রে যাচ্ছে, গিয়ে মিলিত হয়ে এইখানে দেখো সেই উজ্জ্বল পট্টি, কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি তৈরি করবে। এরকম অসংখ্য গুলো কেন্দ্রে যাবে, কেন্দ্রে গিয়ে এখানে কি তৈরি করবে, উজ্জ্বল তৈরি করবে। বুঝতে পারছো? এবং তার পাশে অন্ধকার, আবার উজ্জ্বল, আবার অন্ধকার, ঠিক একইভাবে আবার উজ্জ্বল অন্ধকার, এইভাবে। ঠিক আছে, কিন্তু কেন্দ্রেরটা সব থেকে বড় হবে, তারপরের গুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে। বুঝতে পারছি? ওকে, একটা জিনিস খেয়াল করো, এই যে যারা কেন্দ্রে যে মিলিত হচ্ছে, একদম কেন্দ্রে মিলিত হচ্ছে, সেই দুইটা আলোক রশ্মির মধ্যে পথের কোনো পার্থক্য, পথের হচ্ছে পার্থক্য তেমন থাকে না। ঠিক আছে, পথের পার্থক্য থাকে না, পথের পার্থক্য প্রায় 0 হয়, এই কারণে এর উজ্জ্বলতা সব থেকে বেশি হয়। আর একটা জিনিস খেয়াল করো, মানে পথের পার্থক্য নেই মানে কি, দশা পার্থক্য নেই, কিন্তু যখন এই বিন্দুগুলো থেকে একটু যে তির্যক ভাবে যখন যাবে, তখন কিন্তু এই যে এ উৎস আর বি উৎস, এই দুইটার ভিতর উৎস থেকে যে আলোগুলো যাবে বা তরঙ্গগুলো যাবে, ওদের মধ্যে কিন্তু কি থাকবে, একটা পথের পার্থক্য থাকবে বা দশার পার্থক্য থাকবে। দেখো এই যে এ থেকে এই লেন্সের উপর যে আলোটা পড়তেছে, বা বি থেকে এই লেন্সের উপর যে আলোটা পড়তেছে, এই দুইটার ভিতর কিন্তু কি আছে, পথের একটা পার্থক্য আছে। সেই পার্থক্য কোনটুকু, সেই পার্থক্য হচ্ছে এই যে এইটুকু। ওই যে মনে করো যে এই বিন্দু এ থেকে এই পর্যন্ত বিন্দু যেই দৈর্ঘ্য, হ্যাঁ ওই দৈর্ঘ্য থেকে যদি এই বি থেকে যতটুকু এই পর্যন্ত যে দৈর্ঘ্য, সেটা যদি বিয়োগ দাও, তাহলে কতটুকু হবে, এই বিন্দুর নাম মনে করো সি। তাহলে এই যে এইটুক থেকে এইটুকে সমান করে যদি এইটুক কেটে নাও, তাহলে কিন্তু পথের পার্থক্য হবে যে এইটুক, এই যে বিসি হচ্ছে পথের পার্থক্য হবে, এই যে বিসি। বুঝতে পারছি? আরেকটা কথা, এখানে যে থিটা কোণ না, থিটা কোণটা পরিচয় বলতেছে, এটা হচ্ছে অপবর্তন কোণ। একটা রশ্মি পর্দার সমান্তরাল রেখার সাথে যেই কোণ তৈরি করে সেটা হচ্ছে অপবর্তন কোণ। তাহলে এই রশ্মিটা এই পর্দার সমান্তরাল রেখার সাথে যেই কোণ তৈরি করবে সেটা হচ্ছে অপবর্তন কোণ। আবার এই রশ্মিটা পর্দার সমান্তরাল রেখার সাথে যেই কোণ তৈরি করবে সেটাও অপবর্তন কোণ। বুঝতে পারছি? এই কোণটা
এই কোণের সমান হয়, এই যে এই কোণ, ঠিক আছে। তাহলে এটা যদি কোণ হয় এবং এটা কিন্তু একটা সমকোণ ত্রিভুজ হয়, এই যে এইটা, এই যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে লম্ব বাই অতিভুজ আমি কি বলতে পারি, সাইন থিটা ইকুয়াল টু কত, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব কত বিসি, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে যে এ বি, অতিভুজ হচ্ছে এ বি। এখন এ বি মানে কি, এ বি মানে কিন্তু এই সিরের প্রস্থ, এই যে সিরের প্রস্থ এ, তাহলে আমি লিখতে পারি না এ বি এখানে যদি গুণ করে দাও তাহলে কি হবে, বিসি ইকুয়াল টু কত, এ সাইন থিটা, তাহলে বিসি ইকুয়াল টু কত, এ সাইন থিটা। আর বিসিটা কি ছিল, এই যে দুইটা উৎস থেকে যে আলোটা পড়তেছে ওই দুইটা উৎসের যে তরঙ্গের যে পথের পার্থক্য সেটা কিন্তু বিসি ছিল। তাহলে আমি বলতে পারি যে এইখানে এই যে দুইটা তরঙ্গের যে পথের পার্থক্য সেটা কত, এ সাইন থিটা, এ সাইন থিটা হচ্ছে কি পথের পার্থক্য। এখন একটা জিনিস মনে রাখবে যে ব্যতিচারের ক্ষেত্রে কিন্তু পথের পার্থক্য আমরা এ সাইন থিটা পাইছিলাম। এখন কথা হচ্ছে আমরা কখন উজ্জ্বল পাবো এবং কখন অন্ধকার আলো পাবো, মানে কখন উজ্জ্বল ডোরা পাবো, কখন অন্ধকার আলো পাবো। দেখো ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল পাওয়ার শর্ত কি ছিল, যে পথ পার্থক্যটা হচ্ছে λ/2 এর জোড় গুণিতক হতে হবে, তাই ছিল না, λ/2 এর জোড় গুণিতক হতে হবে। মানে এই যে এরকম ছিল যে এ সাইন থিটা হচ্ছে সমান সমান কি λ/2 এর হচ্ছে জোড় গুণিতক, মানে 2n গুণ। তার মানে এটা কি 2 কাটাকাটি কত হবে, n ল্যামডা হবে। এইটা কি ছিল ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল ডোরার শর্ত ছিল ব্যতিচারের ক্ষেত্রে, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে এইটাই হবে কি, এইটাই হবে অন্ধকার, এইটাই হবে কি, এইটাই হবে অন্ধকারের হচ্ছে কি শর্ত। তাহলে অপবর্তনের ক্ষেত্রে অন্ধকারের শর্ত কি, এস পথ পার্থক্য হচ্ছে λ/2 এর জোড় গুণিতক হতে হবে, অর্থাৎ n ল্যামডা হতে হবে। বুঝতে পারছি? তবে এটা কখন, যখন চির হবে একটা, একক চিরের জন্য অপবর্তনের অন্ধকারের শর্ত হচ্ছে এ সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা। আর উজ্জ্বলের আচ্ছা অন্ধকারের এটা, আর উজ্জ্বল কত, উজ্জ্বলেরটা হচ্ছে এ সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে λ/2 এর বিজোড় গুণিতক, ঠিক আছে, এই যে 2n - 1। n যদি 1 হয় তাহলে তুমি প্রথম অন্ধকার পাবে, মানে অন্ধকারের জন্য। n যদি 2 হয় তাহলে দ্বিতীয় অন্ধকারের ডোরাটা পাবে। আর এইখানে n যদি 1 হয় তাহলে তুমি প্রথম উজ্জ্বল পাবে, n ইকুয়াল টু 2 হলে দ্বিতীয় উজ্জ্বল পাবে, ঠিক আছে। আর n ইকুয়াল টু 0 হলে সেটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, এটা হচ্ছে উজ্জ্বলের শর্ত। তাহলে একক চিরের জন্য, একক চিরের জন্য উজ্জ্বলের শর্ত কোনটা, উজ্জ্বলের শর্ত হচ্ছে ওই যে ব্যতিচারের যেটা অন্ধকারের শর্ত ছিল এইটার হচ্ছে সেইটা, আর ব্যতিচারের যেটা উজ্জ্বলের শর্ত ছিল সেটাই হচ্ছে এই অপবর্তনের হচ্ছে অন্ধকারের শর্ত। এই কোনটার জন্য, একক চিরের জন্য। বুঝতে পারছি? এইখান থেকে প্রশ্ন আসে শুধু এই একটাই যে এ সাইন থিটা সমান n ল্যামডা। হ্যাঁ, তো কত নাম্বার অপবর্তন বা কত নাম্বার উজ্জ্বল সেটা দেওয়া থাকে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে। এখন এই অপবর্তন কোণের মান বের করতে বলে, চিরের প্রস্থ দেওয়া থাকবে, তো অপবর্তন কোণটা তুমি এখান থেকে কিন্তু বের করতে পারবে। প্রশ্ন শুধু এইটাই আসে। অপবর্তনের টপিকটা খুবই সহজ, গাণিতিক বিশ্লেষণের ব্যাপারটা অল্প একদম, শুধু এইটাই আসে। এবার আসার কি আছে, এখন দেখো, এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে ফ্রেনেল অপবর্তনের ক্ষেত্রে আমরা এই যে এখানে যে ঝালরগুলো পাই ওইগুলো বেশি একটা হচ্ছে কি হয় না, তীক্ষ্ণ হয় না বা উজ্জ্বল হয় না বা স্পষ্ট হয় না। তার থেকে স্পষ্ট হয় যে ফ্রনহোপারে। হ্যাঁ, ফ্রনহোপারের এই ডোরাগুলো কি হয়, ওই ফ্রেনেলের থেকে স্পষ্ট হয়। কেন ফ্রেনেলে স্পষ্ট হয় না, কারণ ফ্রেনেলে এই পর্দার উপরে বা এই হচ্ছে প্রতিবন্ধকের উপরে যে আলোগুলো পড়তেছিল ওইগুলো কিন্তু সমতল না, ওইগুলো কি মানে যে বৃত্তচাপ আকারে পড়তেছিল। আর এর ক্ষেত্রে কি আলো সমতল আলো পড়তেছে, ফলে কি হয় এই ডোরাগুলো অনেকটা স্পষ্ট হয়। এখন এই যে একক চিরের ধরুন তুমি যতটুকু স্পষ্ট এবং তীক্ষ্ণ বা উজ্জ্বল হচ্ছে ডোরা পাবে, তার থেকেও আরো স্পষ্ট, আরো উজ্জ্বল, আরো তীক্ষ্ণ ডোরা পাওয়া সম্ভব। কিভাবে, সেটার নাম হচ্ছে গ্রেটিং অপবর্তন। গ্রেটিং অপবর্তনের মাধ্যমে অপবর্তনের যে ঝালরটা, এই ঝালরটা আরো উজ্জ্বল ঝালর পাওয়া সম্ভব গ্রেটিং এর মাধ্যমে, ঠিক আছে। গ্রেটিং অপবর্তন কি, এখন আমরা সেটা দেখব। এটাও খুব সহজ। দেখো একটা জিনিস বলি, মনে করো তোমার কাছে একটা সমতল কাঁচ আছে, সমতল একটা কাঁচের পাত আছে। হ্যাঁ, একটা কাঁচের পাত আছে। এখন এই সমতল কাঁচের পাতকে আমি একটা চিরুনি দিয়ে আঁচড় দিব, কি দিয়ে, চিরুনি দিয়ে, বা এই যে মনে করো মানে যে হাতের যে নখ আছে এই নখ দিয়ে মনে করো এইভাবে একটা আঁচড় দিব। তো কাঁচকে তো আর হচ্ছে নখ দিয়ে বা চিরুনি দিয়ে আঁচড় দেওয়া যায় না, তাই না। কাঁচকে তো আর চিরুনি বা নখ দিয়ে আঁচড় দেওয়া যায় না। তো মনে করো আমার কাছে যেই চিরুনি আছে সেই চিরুনিটা হচ্ছে লোহার চিরুনি। তো লোহার চিরুনিগুলোর দাঁতগুলো কি থাকে, একদম সমান দূরে দূরে থাকে না।
চিরুনিগুলো দাঁতগুলোর মধ্যে একদম সমান দূরত্ব থাকে। তো আমি যদি চিরুনি দিয়ে এইভাবে যদি লোহার চিরুনি দিয়ে যদি এই সমতল কাঁচের উপর এইভাবে যদি আঁচড় দিই, তাহলে দেখো তো এইখানে কি হবে, একটা করে যতগুলো দাঁত থাকবে চিরুনি সবগুলো দাঁত এইভাবে করে একটা করে আঁচড় দিয়ে দিবে না, একটা করে কিন্তু আঁচড় দিয়ে দিবে। আর এই যে যেখানে দাঁত নেই মানে দুই দাঁতের মাঝখানে কি ফাঁকা থাকবে না, ওই ফাঁকাটুক কি থাকবে, ফাঁকাটুক কিন্তু একদম সমতল আয়না আকারেই থাকবে। শুধু যেখানে ওই যে দাঁত থাকবে ওই দাঁত কি ভাগ করবে, ওই সমতল আয়নাকে এইভাবে চিরে ফেলবে, সমতল আয়নাকে কি এইভাবে চিরে ফেলবে। আর দুই দাঁতের মাঝখানে ফাঁকা জায়গাটুকু এইভাবে সমতল সমতলই থাকবে, মানে মসৃণ মসৃণই থাকবে। বুঝতে পারছি? এখন কথা হইলো এই যে দুই দাগের মাঝ এই যে দাগগুলো যে তৈরি হচ্ছে, এই দাগগুলোকে আমরা বলবো হচ্ছে রেখা, এই দাগগুলোকে বলবো রেখা বা দাগ, ঠিক আছে। আর মাঝখানে যে অংশটুকু হচ্ছে গিয়ে মসৃণ থাকতেছে, মাঝখানে যে অঞ্চলটুকু মসৃণ থাকতেছে ওইটাকে আমরা বলবো হচ্ছে চির, ওইটাকে কি বলবো, চির বলবো। আচ্ছা গাড়ি ঘোড়ার শব্দে খুব ডিস্টার্ব করতেছে, আমি খুব সরি। আসো তাহলে আমরা এই যে মাঝখানে যে মসৃণ জায়গা, মসৃণ যে অঞ্চল ওইটাকে আমরা কি বলবো, এক একটা চির বলবো। আর এই দাগটাকে বলবো রেখা বা হচ্ছে দাগ। তাহলে এখন একটা জিনিস দেখো, আমরা কিন্তু একটা জিনিস পাচ্ছি, সেই জিনিসটা যদি আমি একটু মানে চিত্রের মাধ্যমে যদি দেখাই। আচ্ছা দেখো এই যে এইখানে আমি যে দাগগুলো দিয়েছিলাম ওই দাগগুলো মনে করো আমি এখানে একটু জুম করে বড় বড় করে দিছি। এই যে কালো কালো যে ডোরা ডোরা দেখতেছো না, এটা মনে করো সেই দাগ। আর এই মাঝখানে যে সাদা যে মসৃণ অংশ দেখতেছো না, এটা মনে করো যে সে মাঝখানের মসৃণ অংশ, ঠিক আছে। তাহলে এই কালো গুলো হচ্ছে কি, কালো রেখাগুলো যেগুলো ওইগুলো হচ্ছে এই দাগ, ঠিক আছে, যে আঁচড় দিছি ওই আঁচড়। আর মাঝখানের এই যে সাদা অংশ ওইটা মনে করো মসৃণ, মানে এইটাকে মনে করো আমি এইভাবে চিত্রায়িত করছি, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে দাগ, এই দাগের কিন্তু একটা প্রস্থ আছে, দাগের একটা কি আছে, প্রস্থ আছে। এই যে এইটুক হচ্ছে দাগের প্রস্থ, এইটার দৈর্ঘ্য মনে করো এ, মানে ওই প্রস্থের টুক মান হচ্ছে এ। আর এই যে সাদা অঞ্চল, সরি ওইটা মনে করো হচ্ছে দাগেরটা মনে করো বি, হ্যাঁ দাগেরটা হচ্ছে বি মনে করো, প্রত্যেক বইতে বি দিয়ে প্রকাশ করছে সেজন্য বি বলছে। তাহলে এই যে রেখা, এই রেখার প্রস্থটা হচ্ছে কত, বি। আর এই যে মসৃণ অঞ্চল, এই মসৃণ বা চির, ওই মসৃণটাকে আমরা চির বলবো। তাহলে চিরের যে প্রস্থ সেটা কত, সেটা দেখো এ, তাহলে সেটাকে হচ্ছে এ দিয়ে প্রকাশ করতেছি। তাহলে দেখো তো পাশাপাশি একটা চির আর একটা হচ্ছে রেখা, এই পুরোটার প্রস্থ কত হবে, পাশাপাশি একটা চির এবং একটা রেখা, এই দুইটার মোট যেই প্রস্থ, সেই মোট প্রস্থ কত হবে, এ প্লাস বি হবে না, এ প্লাস বি। এই যে এ প্লাস বি, এইটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। এটাকে কি বলা হয়, গ্রেটিং ধ্রুবক, যাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, ডি ইকুয়াল টু এ প্লাস বি, মানে এই যে প্রতিটা চিরের প্রস্থ এবং প্রতিটা রেখার প্রস্থ, ঠিক আছে, ওই দুইটার যোগফলই হচ্ছে গ্রেটিং ধ্রুবক। বুঝতে পারছি? ওকে। এখন কথা হচ্ছে তুমি যদি এর উপরে আলো ফেলো, মানে এই যে এটা আছে না, এটার উপর যদি আলো ফেলো, তাহলে ওই যে অপবর্তন যেইভাবে হয়েছে না, এই যে ফ্রনহোফারের যেইভাবে অপবর্তন হয়েছে, ঠিক এইখানে সেই একই রকমের অপবর্তন হবে, একই রকমের কি হবে, অপবর্তন হবে। এর ক্ষেত্রে যে পথ পার্থক্য হবে, সেই পথ পার্থক্যটাও হবে ঠিক এ সাইন থেটা। কি হবে, এ সাইন থেটা। মানে ওই যে দুইটা বিন্দু থেকে চিরের, মনে করো এই যে চির আছে না, এই যে এটা মনে করো হচ্ছে এটা হচ্ছে চির, আর এইটা মনে করো যে অন্ধকার, হ্যাঁ এটা হচ্ছে অন্ধকার, মানে ওই যে রেখা। আবার এইটা মনে করো আরেকটা চির, ঠিক আছে, তো মসৃণ অংশ। এখন দেখো এই চিরের এই মাথা থেকে একটা আলো বের হলো, আর এই চিরের এই মাথা থেকে একটা আলো বের হলো। তাহলে এদের দুজনের মধ্যে যে পথ পার্থক্য হবে, সেই পথ পার্থক্য হবে কিন্তু এ সাইন থেটা। বুঝতে পারছি? এই যে এইখানে সেটাই কিন্তু দেখাইছে, যে এই যে প্রথম চিরের এই প্রান্ত থেকে আর এই চিরের একদম শুরুর প্রান্ত থেকে দুইটা আলোক রশ্মি গেলে তাদের যে পথের পার্থক্য হবে সেটা কত হবে, এ সাইন থিটা। বুঝতে পারছি? আচ্ছা, মানে এইখানে এই মসৃণটাই চির হিসাবে কাজ করতেছে। আর ফ্রনহোফারের ক্ষেত্রে কি দেখছিলাম, যে শুধু একটা চিরের দুই প্রান্ত, ওই একটা ছোট চিরের দুই প্রান্ত দুইটা উৎস হিসাবে কাজ করতেছিল। আর এখানে এই যে একটা চিরের উৎস আর এই একটা চিরের উৎস, দুইটা চিরের দুই প্রান্ত থেকে দুইটা উৎস হিসাবে দুইটা আলো গেছে। তাহলে এর পথ পার্থক্য কত হবে, এই যে এইটুকু, এই যে এ সাইন থেটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই গ্রেটিং এর ক্ষেত্রে উজ্জ্বল এবং অন্ধকার পাওয়ার একটা শর্ত আছে। কি শর্ত? গ্রেটিং অপবর্তনের ক্ষেত্রে উজ্জ্বল এবং অন্ধকার পাওয়ার শর্ত হচ্ছে যে ওই যে ব্যতিচারের ক্ষেত্রে যে শর্ত ছিল, গ্রেটিং এর ক্ষেত্রে ঠিক হুবহু সেম শর্ত। তাহলে গ্রেটিং এর ক্ষেত্রে শর্ত হচ্ছে কি, গ্রেটিং এর ক্ষেত্রে শর্ত যে এ সাইন থেটা আছে না, এ সাইন থেটা হচ্ছে λ/2 এর জোড় গুণিতক হতে হবে।
ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হতে হবে। তাহলে দেখো ওই যে ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বলের শর্ত কি ছিল, n এই যে পথ পার্থক্যটা হচ্ছে ল্যামডা বাই 2 এর কি হতে হবে, জোড় গুণিতক, মানে n ল্যামডা হতে হবে। তো এই যে গ্রেটিং এর ক্ষেত্রে উজ্জ্বলের শর্ত একদম ব্যতিচারের যে শর্ত ওইটাই হুবহু সেম। তাহলে গ্রেটিং ধ্রুবকের ক্ষেত্রে উজ্জ্বলের শর্ত কি, পথ পার্থক্য a sin থিটা হচ্ছে n ল্যামডা হতে হবে, মানে ব্যতিচারের উজ্জ্বলের যেই শর্ত গ্রেটিং এর উজ্জ্বলের ঠিক সেম শর্ত। আবার ব্যতিচারের অন্ধকারের যেই শর্ত এই গ্রেটিং এর অন্ধকারের কিন্তু সেই শর্ত কত, এই যে 2n - 1 ইনটু কত ল্যামডা বাই 2, ক্লিয়ার, ল্যামডা বাই 2। তাহলে হচ্ছে কি বোঝা গেল যে গ্রেটিং এর ক্ষেত্রে যদি উজ্জ্বল বা অন্ধকারের শর্ত বের করতে বলে তাহলে সেটা কি হবে, ওই ব্যতিচারের যেই শর্ত উজ্জ্বলের সেইটা হবে a sin θ = n ল্যামডা উজ্জ্বলের। আর অন্ধকারের জন্য কত, ওই যে ব্যতিচারের অন্ধকারের যেই শর্ত ছিল সেইটা। আর এই যে ফরনহফার আছে না, ওই যে ফরনহফারে যে এক চিরের দরুন যেটা এক চিরের দরুনে যেটা হয় সেটার উজ্জ্বল এবং অন্ধকারের শর্ত হচ্ছে ব্যতিচারের উল্টো, অর্থাৎ ব্যতিচারের যেটা উজ্জ্বল ছিল সেইটাই হবে আর হচ্ছে কি অন্ধকারের শর্ত, আর যেটা হচ্ছে ব্যতিচারের অন্ধকার ছিল সেইটাই হবে আর উজ্জ্বলের শর্ত। বুঝতে পারছি? এখন হচ্ছে গ্রেটিং সম্পর্কে জাস্ট আর দুই একটা কথা বলে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে যদি এমন কখনো প্রশ্ন আসে যে হচ্ছে একক দৈর্ঘ্যে কতগুলো দাগ আছে বা কতগুলো চির আছে, তো একটা জিনিস দেখো তো, আমাদের ডি পরিমাণ দৈর্ঘ্যে কয়টা দাগ ছিল, একটা দাগ ছিল, তাই না? কারণ ডি তে ছিল কি, ডি তে হচ্ছে একটা চির ছিল আর একটা দাগ ছিল। তো যদি প্রশ্ন আসে এরকম যে ডি একক দৈর্ঘ্যে কয়টা দাগ আছে বা কয়টা চির আছে, তাহলে একটা জিনিস এইভাবে করবে, দেখো ডি দৈর্ঘ্যে চির আছে কয়টা, একটা, অথবা ডি দৈর্ঘ্যে দাগ আছে কয়টা, একটা, দুইটা একই নিয়ম, ঠিক আছে? দাগ বললেও একই ভাবে বের করবে, চির বললেও একই, কারণ ডি পরিমাণ দৈর্ঘ্যে একটাই দাগ থাকে একটাই চির থাকে। তাহলে একক দৈর্ঘ্যে কতটি আছে, একক দৈর্ঘ্যে আছে 1/d পরিমাণ, তাহলে একক দৈর্ঘ্যে আছে 1/d পরিমাণ, তাই না? কারণ ডি দৈর্ঘ্য আছে একটা, তাহলে একক দৈর্ঘ্য আছে কত, 1/d। এই যে একক দৈর্ঘ্যে যতগুলো দাগ থাকে সেই দাগ নাম্বারটা কত, n, তাহলে n = কত, 1/d। তাহলে একক দৈর্ঘ্যে দাগ সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করলে nটা হবে কত, 1/d। বুঝতে পারছি? আর d মানে কত, ওই যে a + b, বুঝতে পারছি? তাহলে n = 1/a + b, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা, যে ওই যে এখানে চিরের মধ্যে গ্রেটিং এর মধ্যে কতগুলো দাগ আছে সেইটা। আচ্ছা, নেক্সট অপবর্তনের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ, সমাবর্তনের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই পর্যন্তই।